যে শিক্ষার্থী আজকে নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের আজকে সলভ ক্লাস। আর ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমি গতদিন যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেই কোশ্চেনগুলোর ভিতরে বাসায় করতে বলেছিলাম, সলভ করতে পেরেছি কি না, দু একটা প্রবলেম আসছে, সেগুলো আমি এখানে সলভ করে দিচ্ছি, সেগুলো দেখো। প্রথমত কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে যেটি বলেছে সেইটি তোমার আমি যে নোটশিটটা দিয়েছি নিশ্চয়ই নোটশিট পেয়েছো। এই নোটশিটের আলোকে দেখো, এখানে বোর্ডে লেখা সম্ভব নয়। কোশ্চেনে বলেছে 500 গ্রাম ভরে একটা বস্তু একে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। ঠিক একই সময় 200 গ্রাম ভরের অপর একটি বস্তু বিকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, আমি কোশ্চেনটা আমি আমার মতো করে বলি, খেয়াল করো তোমরা। বস্তু কয়টা? দুটা। একটা বস্তুর ভর হচ্ছে 500 গ্রাম, একটা বস্তুর ভর হচ্ছে 200 গ্রাম। 500 গ্রাম ভরের বস্তুকে 196 মিটার উঁচু থেকে এটা ধরে নাও 500 গ্রাম ভরের একটা বস্তু। এই 500 গ্রাম ভরের একটা বস্তু এটাকে 196 মিটার উঁচু থেকে কী করে দেওয়া হলো? ফেলে দেওয়া হলো। ঠিক আছে, নিচে ফেলে দেওয়া হলো। আচ্ছা, ঠিক একই সময়ে 200 গ্রাম ভরের অপর একটি বস্তু, এটা আর একটা বস্তু 200 গ্রাম ভরের, এটা নিচ থেকে কী করা হলো? উপর দিকে নিক্ষেপ করা হলো 30 মিটার পার সেকেন্ড বেগে। এই 200 গ্রাম ভরের বস্তুকে উপর দিকে কী করা হলো? তাহলে একটা 500 গ্রাম ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হলো, আর 200 গ্রাম, বুঝতে পেরেছো? আচ্ছা, গ নাম্বার কোশ্চেনে বলছে যে বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো, 500 গ্রাম ভরের যে বস্তুটিকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, সেই বস্তুটি ভূমি থেকে কত উপরে, এর গতিশক্তি আর বিভব শক্তি পরস্পর কি হবে? সমান হবে। ভূমি থেকে কত উপরে এর বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান হবে। এরকম অঙ্ক করে দিয়েছি আমি, না দিইনি? তাহলে আমরা ধরে নেব এরা কার ক্ষেত্রে, এই কোশ্চেনটা কার ক্ষেত্রে? পড়ন্ত বস্তু 500 গ্রাম ভরে যে বস্তুটাকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলো, 500 গ্রাম ভরে যে বস্তুটাকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলো, সেই বস্তুটার ভূমি থেকে কত উপরে তার বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর। তো এটা 196 মিটার উপরে আছে। তাহলে 196 মিটার উপরে এটাকে উঠাতে একটা শক্তি খরচ হয়েছে, ওটা তার কি শক্তি? এটা তার সঞ্চয় শক্তি। তাহলে এই সঞ্চয় শক্তিটা সে যখন উপর থেকে নিচে পড়বে, কমবে না কমবে না? কমবে। তাহলে তোমার মোট বিভব শক্তি বা সঞ্চয়কৃত শক্তি কমবে আর গতিশক্তি বাড়বে। তো মোট বিভব শক্তি যেটা কমছে সেটা কিসে পরিণত হচ্ছে? গতিতে পরিণত হচ্ছে। তাহলে বিভব শক্তি কমছে, গতি বাড়ছে। কোনো একটা সময়তে বিভব কমতে কমতে আর গতি বাড়তে বাড়তে বিভব আর গতি পরস্পর কি হবে? সমান হয়ে যাবে। সেটা মুখে মুখে বলো তো, কত উচ্চতায় হবে? হ্যাঁ, মুখে মুখে। এটা আছে 196 মিটার উপরে। 196 মিটারের অর্ধেক করো, 196 অর্ধেক করো 50, আর এদিকে তোমার মনে করো যে 58 কেন 48, 98। তাহলে ভূমি থেকে 98 মিটার উপরে, এদিকে খেয়াল করো, আমার কথা খেয়াল করো, ভূমি থেকে 98 মিটার উপরে আর বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর কি হবে? না, বুঝতে পারোনি? মোট 196 মিটার উপরে আছে, এটা যখন অর্ধেক নিচে নেমে আসবে তখন তার মোট বিভব শক্তির অর্ধেক গতিতে পরিণত হয়ে যাবে, অর্ধেক বিভব হিসাবে থাকবে। এটা মুখে মুখে উত্তর। কিন্তু আমরা ধরে নিব কি, যে ধরি এইচ উচ্চতায় বিভব শক্তি, এইচ উচ্চতায় এটা সমান এটা হবে। আমরা এইচ উচ্চতায় বিভব শক্তি বের করবো, এইচ উচ্চতায়, এটা শর্ত মতো এটা পরস্পর, এইচ এর মানটা কি করে নিব? বের করে নেব। বুঝতে পারো না? এইচ এর মান কত আসবে? এটা উত্তর আসবে না? আমার কথা বুঝতে পারো না? যাক, আমি গ নাম্বার করে দিব কি? গ নাম্বার তো পারবার কথা, তোমাদের এরকম কোশ্চেন করে দেওয়া হয়েছে। আমি ঘ নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করছি। এটা পারবে না? পারবে না? এটাতে একটা সময় নষ্ট করার মতো সময় নাই। ঘ নাম্বার কোশ্চেনে যেটা বলছে 3 ঘ, এটা বলছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। খেয়াল করো, যে বস্তুটা কি করা হলো উপর দিকে,
যে বস্তুটার উপর দিকে কি করা হলো, নিক্ষেপ করা হলো। আচ্ছা, যখন নিক্ষেপ করা হয়েছে তখন এর বেগ কত ছিল, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো খাড়া উপরের দিকে। তো এটা 2 সেকেন্ড পরে, তো 2 সেকেন্ড এসে কিছু উপরে উঠবে না, তো 2 সেকেন্ড পরে এটি শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে, সেটি প্রমাণ করতে বলছে। কি করে, মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে, মানে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। মানে যখন নিক্ষেপ করলাম তখন তার মোট শক্তি, আর 2 সেকেন্ড পরে যখন এখানে আসলো তখন তার মোট শক্তি পরস্পর কি বলছে, সমান। তাহলে এখানে একটা বস্তু, একটা ফ্যান দাও, সবাইকে গরম লাগছে। এটার শক্তি, এটা কত, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। টি ইকুয়াল টু কত সেকেন্ড যাবে, 2 সেকেন্ড। আমরা তো বুঝতে পেরেছি কতটুকু উপরে উঠবে, এইচ। এখানে তার মোট শক্তি বের করবো, আর এখানে তার মোট শক্তি, এই দুই শক্তি পরস্পর কি হবে, অপরিবর্তিত বা সমান থাকবে, এটা বলছে। আমরা তো বুঝতে পেরেছি। পিছনে যাবো, খালি খাতার কলমটা নিয়ে পিছনে বসো। যাও, পিছনে চলে যাও তুমি, এটা যেন না নড়ে। খেয়াল করো, তাহলে যারা অনলাইনে ক্লাস করছে এবং এখানে ক্লাস করছে তারা সবাই বুঝতে পারছো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানকার মোট শক্তি আর এখানকার মোট শক্তি পরস্পর কি হবে, সমান। তাহলে এখানকার মোট শক্তি মানে নিক্ষিপ্ত বস্তুর, লিখো তোমরা, নিক্ষিপ্ত বস্তুর নিক্ষেপের সময় মোট শক্তি, নিক্ষেপের সময় মোট শক্তি, এদিকে খেয়াল করো, নিক্ষেপের সময় মোট শক্তি আর নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তি পরস্পর কি হবে, তার নিক্ষেপের সময় শক্তি নির্ণয়, নিক্ষেপের সময় মোট শক্তি নির্ণয়। আচ্ছা, এটা না লিখে মোট শক্তি সমান কি কি হবে বলো, mg আর হাফ mv স্কয়ার। ঠিক আছে, মোট শক্তি হাফ mv স্কয়ার। খেয়াল করো, বস্তুটার ভর কত বলেছে, ভর সমান কত গ্রাম, 200 গ্রাম সমান 0.2 কেজি। আর জি এর মান কত, 9.8। আচ্ছা, আর এইচ সমান কত, এইচ এর মান কত, আন্ডা। এই বস্তুটাকে যখন নিক্ষেপ করছি তখন এইচ এর মান 0। বস্তুটাকে যখন নিক্ষেপ করছি তখন এইচ এর মান, নিক্ষিপ্ত আমি তো লিখে দিয়েছি, নিক্ষেপের সময় মোট শক্তি এইচ এর মান 0। আর ভি কত, নিক্ষেপের সময় ভি কত, 30 মিটার পার সেকেন্ড বলেই দিয়েছে। 200 গ্রাম ভরের একটা বস্তু, 200 গ্রাম ভরের একটা বস্তু ভূমি থেকে কত মিটার বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে কি করা হলো, উপর দিকে নিক্ষেপ করা হলো। তো যখন নিক্ষিপ্ত করছি তখন তার মোট শক্তি সমান mg যোগ হাফ mv স্কয়ার, বিভব শক্তি এবং গতি শক্তি। মোট শক্তি মানে বিভব শক্তি যোগ, তাহলে বস্তুর ভর বইয়ে দেওয়া আছে কোশ্চিনে, জি এর মান, এইচ এর মান নিক্ষেপের সময় মাটিকে স্পর্শ করে আছে, তাহলে এইচ এর মান কত, 0, আর তাকে বেগ দেওয়া হয়েছে কত, 30। তাহলে এম এর মান হচ্ছে 0.2, জি এর মান 9.8, এইচ এর মান 0 যোগ হাফ, এম হচ্ছে 0.2, আর ভি এর মান কত বলো,
30-এর স্কোয়ার। না বুঝতে পারবেন? এম এর মান কত? 0.2, জি এর মান 9.8, এইচ এর মান 0, হাফ 0.2, আর ভি এর মান কত বেগে নিক্ষেপ করা হয়েছে? এটা কত হলো? এটা 0। আর এখানে 30-এর উপর স্কয়ার করলে 900, 900-কে 0.2 দিয়ে গুণ করো, 2 জুল, এখানে না লিখি সমান 90 জুল। তাহলে বস্তুকে নিক্ষেপের সময় এদিকে আমাদেরকে খেয়াল করো, আমি এই বস্তুকে উপর দিকে ছুড়ে দিলাম নাকি, তো যখন ছুড়লাম নাই এদিকে, যখন এটাকে উপর দিকে ছুড়লাম তখন আমার একটা শক্তি খরচ হয়েছে না হয়নি? সে কত শক্তি খরচ হয়েছে? 90 জুল শক্তি আমার খরচ হয়েছে নাকি? বুঝতে পারো নি? ওই শক্তিটা কার ভিতরে আছে? কলমের ভিতরে। যাকে ছুড়ে দিলাম 200 গ্রাম ভরের বস্তু, তার ভিতরে সেই শক্তিটা কি হয়েছে? সঞ্চিত হয়েছে। কি শক্তি হিসাবে? বিভব শক্তি হিসাবে। যে সেই বস্তুটা উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, কয় সেকেন্ড যাবে? 2 সেকেন্ড যাওয়ার পরে এখান থেকে সে আরো উপরে যাবে, সেটা পরের ব্যাপার। কিন্তু যেখান থেকে নিক্ষেপ করেছি এখান থেকে সে বইয়ে বলছে, কোশ্চেনে বলছে যে বস্তুটাকে আমি যখন ছুড়লাম তখন তাকে মোট কত শক্তি দিয়ে ছুড়েছি? মোট কত শক্তি দিয়ে ছুড়েছি বস্তুটাকে? 90 জুল শক্তিতে তাকে ছেড়ে দিয়েছি। তাহলে সে যখন এখানে আসবে তখন তার মোট শক্তি 90 থাকবে নাকি 90 থেকে কমে কিছু গতিতে পরিণত হবে? 90 থেকে কমে কিছু গতিতে পরিণত হবে। আচ্ছা খেয়াল করো এখানে যে এটা যখন এখানে যাবে, এই বস্তুটাকে ছুটে যখন এখানে গেল, এখানে তার কি কি শক্তি পাবো আবার বলো? গতি শক্তি আর বিভব শক্তি। আচ্ছা এখানে একটা কথা তোমরা বুঝতে পারবে কিনা, আমি যখন এখানে ছুড়ে দিলাম বস্তুটাকে, তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে কত ছুড়েছি? 90। তাহলে এখানেও কত হতে হবে? এখানেও 90। কি কি শক্তির যোগফল হতে হবে? বিভব শক্তি আর গতি শক্তির যোগফল এখানে কত হতে হবে? 90। আচ্ছা তাহলে এখন খেয়াল করো যে এখানে যদি আমাকে বিভব শক্তি আর গতি শক্তি বের করতে হয়, তাহলে এখান থেকে কত উচ্চতায় গেছে সেটা বের করতে হবে না? নাকি আমার কথা বুঝতে পারো না? আমাকে যদি 2 সেকেন্ড পরে এখানে বিভব শক্তি আর গতি শক্তি মোট শক্তি বের করতে হয়, তাহলে 2 সেকেন্ডে কত উচ্চতায় উঠেছে সেই এইচ এর মান বের করতে হবে। আর 2 সেকেন্ড পরে এখানে তার বেগ কত সেটাও আমাকে কি করতে হবে? আমি এইচ এই 2 সেকেন্ড পরে তার কত উচ্চতায় উঠেছে এই এইচ এবং এখানে তার বেগ যদি না পাই, তাহলে আমরা বিভব শক্তিও পাবো না, গতি শক্তিও। তাহলে বিভব শক্তি এবং গতি শক্তি পেতে আমাকে আগে সে এখান থেকে কতটুকু উপরে গেছে, কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে সেখান থেকে কতটুকু উপরে উঠেছে সেটা বের করতে হবে। আর 2 সেকেন্ড পরে এখানে তার বেগ কত সেটা বের করতে হবে। তাহলে না আমি বিভব শক্তি এবং গতি শক্তি যোগফল বের করতে পারবো। আমার কথা বুঝে আসছে? এবং যার যোগফল কত হবে? 90। তাহলে এখন লিখো তোমরা 2 সেকেন্ড পর বস্তুর উচ্চতা কতটুকু উচ্চতা যাবে বাইরেকে আরো চেঞ্জ করে লিখতে পারো যে 2 সেকেন্ডে, মনে করি 2 সেকেন্ডে বস্তুটি এই উচ্চতায় উঠতে পারে, সেভাবে মানে এটা নিজের মতো করে গুছিয়ে লিখবা। 2 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত উচ্চতা, 2 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত উচ্চতা এইচ ইকুয়াল টু কত হবে বলো? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা জানা আছে তোমাদের? এটা কোথা থেকে আসলো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র তোমরা জানো। এস মানে ভূমি বরাবর অতিক্রান্ত পথ, আর এইচ হচ্ছে
উলম্ব বরাবর অতিক্রান্ত পথ বা উচ্চতা, বুঝা গেছে? আদিবেগ সময়, জি হচ্ছে এই ত্বরণটা হচ্ছে ভূমি বরাবর ত্বরণ, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে যখন নিক্ষিপ্ত করা হয়েছিল তখন আদিবেগ কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? 30। সময় কত? 2 সেকেন্ড। আচ্ছা, জি এর মান কত? সব বুঝতে পেরেছো? তাহলে আদিবেগ হচ্ছে 30 আর টি এর মান 2 সেকেন্ড। হাফ মাইনাস কেন হলো? ভূমির অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, ত্বরণ নিচ দিকে ক্রিয়াশীল আর যাচ্ছে কোন দিকে? তার বিপরীত দিকে, ওই জন্য মাইনাস। জি এর মান 9.8 আর টি এর মান 2 স্কোয়ার। দেখ কত আসছে বলো? 30 দুগুণা 60। কত আসছে? একবারে 40.4। এত মিটার উপরে উঠেছে এখন। এই উচ্চতায় তার বেগ কত সেটা কি করতে হবে? আমাকে আলাদা করে বের করতে হবে না, বুঝতে পারোনি? 2 সেকেন্ড পরে উচ্চতা পেয়েছে, 2 সেকেন্ড পরে কি বের করবো? বেগ। আবার 2 সেকেন্ড পর বস্তুর বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ইউ মানে কত? 30, জি মানে 9.8 আর টি মানে কত? 2। কত আসলো? 10.4। এত মিটার পার সেকেন্ড। এই জায়গাতে উঠেছে 2 সেকেন্ডে উঠেছে কত দূর বলো তো? 2 সেকেন্ডে উঠেছে 40.4 আর এখানে গিয়ে তার বেগ হয়েছে কত? 10.4। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? টু সেকেন্ড পর বস্তুর মোট শক্তি, কথা বলতে শরম লাগছে তাই না? বস্তুর মোট শক্তি সমান বিভব শক্তি যোগ গতি শক্তি। তাহলে এম সমান কত? 0.2 কেজি, 9.8। আর এইচ এর মান কত পেয়েছি আমরা? এইচ এর মান পেয়েছি 40.4। তোমরা বুঝতে পারছো তো? এখান থেকে এই 40 মিটার 4 এই জায়গাতে তার বিভব শক্তি আর এই জায়গাতে তার গতি শক্তি। হাফ এম মানে 0.2 কেজি আর ভি এর মান কত? এখানে বেগ পেয়েছি 10.4, তারপরে আবার স্কোয়ার দিয়ে মোট 90 জুল। তোমরা করে নিবা বিভব শক্তি আর গতি শক্তি যোগ করে মোট 90 জুল। তাহলে তোমরা খেয়াল করো, আমরা এখানে কত পেয়েছিলাম? নিক্ষেপের সময় মোট শক্তি কত পেয়েছি? 90 জুল। আর 2 সেকেন্ড পর বস্তুটার মোট শক্তি কত পেয়েছি? 90 জুল। অর্থাৎ এই শক্তিটা পরস্পর কি সমান, অর্থাৎ এই শক্তি নিত্য সূত্রকে সমর্থন করে। বুঝতে পেরেছো এটা? কোশ্চেন নাম্বার 5 দেখো, 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনে বলেছে 100, মনোযোগ দিয়ে দেখো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের কর্মদক্ষতা 70%। কুয়ার গভীরতা কত? 100 মিটার। বলো, কুয়ার গভীরতা কত? 100 মিটার। কত লিটার পানি উঠাবে? 1500 লিটার। কয় মিনিটে? 1 মিনিটে। কে উঠাবে? একটি পাম্প, একটি যন্ত্র। ঠিক আছে, যে পাম্পটা উঠাবে তার দক্ষতা কত? 70%। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছো?
নম্বর কোশ্চেনে বলছে পাম্পের ক্ষমতা নির্ণয় করো। এই কোশ্চেনটি এইখানে এইভাবে হলে সবচেয়ে ভালো হতো, পাম্পের প্রদত্ত ক্ষমতা নির্ণয় করো, মানে যেটা আসলে আনসার চেয়েছে ওরা সেটা হচ্ছে পাম্পের প্রদত্ত ক্ষমতা লিখলে ভালো হতো। যদি বলে পাম্পের ক্ষমতা, তো পাম্পের ক্ষমতা সমান কত? ক্ষমতার সূত্র কি? এদিকে সরো তো তুমি একটু, না এটা সরে দিকে। পাম্পের ক্ষমতার সূত্র কি? W/T। তাহলে আমি রাফ অ্যান্সার করছি, আমি যেহেতু অনলাইনে ক্লাস করছি এত সময় দেওয়ার মতো সময় নেই। 5 নম্বরের শীটের 5 নম্বরের গ, খেয়াল করো, ক্ষমতা, এখানে একটা বিষয় তোমরা পরে লিখো, ক্ষমতা বের করতে বলেছে। ক্ষমতা সমান কত? W/T। তো এখানে W মানে কত? mgh বাই কত? T। এখানে m সমান 1500 লিটার পানি তুলতে বলেছে। কত লিটার? 1500 লিটার সমান 1500 কেজি। 1 লিটার বিশুদ্ধ পানির ভর 1 কেজি, তাহলে 1500 লিটারে 1500 কেজি। আমার তো বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এটা এইখানেই কেজি লিখে দাও, কারণ m সমান 1500 লিটার লেখা ঠিক না। তাহলে এখানে 1500 কেজি, পাশে ব্র্যাকেটে লিখে দাও 1 লিটার সমান 1 কেজি। এটা লিখলে ভালো, 1 লিটার সমান, তাহলে 1500 লিটারে কত কেজি? 1500 কেজি। জি এর মান কত বলো? 9.8। এইচ ভূমি থেকে, মানে কুয়ার গভীরতা কত? 100 মিটার। 100 মিটার গভীর কুয়া থেকে আমি পানি তুলছি, তাহলে 100 মিটার। কি বুঝতে পেরেছো? পারবে? তাহলে আর টি সমান কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই পানিটা এত মিটার উপরে তুলতে সময় নিয়েছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে ওই পাম্পের ক্ষমতা কত খেয়াল করুন। তাহলে এখন এম এর মান হচ্ছে কত? 1500। 9.8 এই তোমার কত? ভাগ 60, এটা কত হলো? 24,500। এটা এত ওয়াট, এটা হচ্ছে ক্ষমতা। অ্যাপ্রোপ্রিয়েট যদি বলা হয় ক্ষমতা নির্ণয় করে, তাহলে এটা ইঞ্জিনের ক্ষমতা, কিন্তু ওইখানে চেয়েছে মূলত তোমার প্রদত্ত ক্ষমতা। আমি বলি দিকে খেয়াল করো, আমি এই লাইনটা লিখলে তোমার একটু পরিষ্কার হবো। কর্মদক্ষতা সমান কত বলো তো? লভ্য ক্ষমতা আউট, আর প্রদত্ত ক্ষমতা মানে পি ইন, পাওয়ার ক্ষমতা। না বুঝতে পারেন আমার কথাটা? লভ্য ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা আমি বাংলায় লিখে দিয়েছিলাম না, দেয়নি কতদিন? এটা বুঝতে পারলা না? লভ্য ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই ক্ষমতাটা পেয়েছি না পাইনি? এটা হচ্ছে লভ্য ক্ষমতা। এটা কি? লভ্য ক্ষমতা। কিন্তু ওই কোশ্চেনে ওখানে হওয়া দরকার ছিল প্রদত্ত ক্ষমতা, মানে এটা নির্ণয় করতে বলেছে। কোনটা? নাকি আমার কথা বুঝতে পারোনি তোমরা? কি চেয়েছে ওরা? প্রদত্ত ক্ষমতা। আমরা সাধারণত ইঞ্জিনে যে পরিমাণ শক্তি দিই ততটুকুর কাজ কি ব্যাক পাই না। আমরা ইঞ্জিনে যত ক্ষমতা দিই ততটুক কাজ বা ততটুকু ক্ষমতা কি ব্যাক পাই? ততটুকু পাই না। তাহলে এখানে আমরা ব্যাক পেয়েছি কত বলো? ইঞ্জিন থেকে পেয়েছি আমরা 24,500 ওয়াট ক্ষমতা পেয়েছি, কিন্তু ওখানে দেওয়া হয়েছিল কত? ইঞ্জিনকে কত ক্ষমতা দেওয়া হয়েছিল এটা চেয়েছে। নাকি আমার কথা বুঝতে পারেনি তোমরা? বুঝতে পেরেছো না পারোনি? অলরেডি আমরা ইঞ্জিনের ক্ষমতা মানে লভ্য ক্ষমতা, যেটা ফিডব্যাক ইঞ্জিন যেটা আমাদেরকে ব্যাক দিয়েছে, অর্থাৎ ইঞ্জিন আমাদেরকে 1500 কেজি পানি 100 মিটার উপরে 60 সেকেন্ডে তুলে দিয়ে দিয়েছে, তার মানে এতটুকু কাজ করে দিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছো? এত ক্ষমতা আমরা তার কাছ থেকে পেয়েছি। না বুঝতে পারি আমার কাছে? এতটুকু কাজ পেয়েছি, সময় দিয়ে যখন ভাগ তখন সেটা হয়ে গেল ক্ষমতা। এতটুকু ক্ষমতা আমরা ইঞ্জিনের কাছ থেকে পেয়েছি। তো ইঞ্জিনকে কত ক্ষমতা দেওয়া হয়েছিল?
এটা কত, বোঝা গেছে বিষয়টা? সেক্ষেত্রে ইঞ্জিনের কর্মদক্ষতা ওরা 70% দিয়ে রেখেছে, না বুঝতে পারোনি? দিয়ে রাখা নেই, ওখানে দেওয়া আছে কিন্তু ইঞ্জিনের কর্মদক্ষতা কত পার্সেন্ট? 70% সমান পি আউট। এটা কত পেয়েছি আমরা? 24,500, আর নিচে পি ইন রেখে দিলাম, না বুঝতে পারলো না? এখানে যখন তোমার পার্সেন্ট থাকবে তখন এদিকে 100 গুণ হবে না, আর যদি এদিকে পার্সেন্ট না দাও, কারণ 70 মানে কত বলো তো? 70% মানে 70/100 না? এই 100টা ওদিকে যা গুণ হবে না, এদিকে পার্সেন্ট দিলে এদিকে 100 দিবে না, তাহলে 70% মানে 70/100, না বুঝতে পারলাম না? এটা সমান এখানে কত? এই শূন্য কাটা, ক্রস গুণ করো, 7 ক্রস এটার সাথে এটা গুণ করো, 24,500 10 দিয়ে গুণ করলে আর একটা শূন্য বেড়ে যাবে, কত? এই 7টা ওদিকে যা ভাগ হবে এটাকে ভাগ দাও, কত হচ্ছে বলো? 35,000। 35,000 এত ওয়াট। এবার বুঝতে পেরেছো ইঞ্জিনকে কত ক্ষমতা দেওয়া হয়েছিল? এটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলোওয়াট হয়ে যাবে। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। এটা ওয়াট, এটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলোওয়াট, দরকার নাই। তাহলে ইঞ্জিনটাকে এদিকে, যে ইঞ্জিনটা 100 মিটার গভীর কুয়া থেকে পানি তুলে দিচ্ছিল আমাদেরকে, সেই ইঞ্জিনকে ক্ষমতা দেওয়া হয়েছিল কত? 3500 ওয়াট। বোঝা গেছে বিষয়টা? 35,000 ওয়াট দেওয়া হয়েছিল। আর সে আমাদেরকে কতটুকু ফিডব্যাক দিতে পেরেছে? 24,500। কি বুঝতে পেরেছো এবার? আচ্ছা, তাহলে এইটা অ্যান্সার। এখন আপাতত এটা অ্যান্সার, পিন সমান এটা। যদি চাই যে প্রদত্ত ক্ষমতা কত, তাহলে এইটা, আর যদি শুধু ক্ষমতা বলে তাহলে এটা অ্যান্সার করে রেখে দিব। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন ঘ নাম্বার কোশ্চেনে কি বলেছে এটা বুঝতে পেরেছো না? কোনো সমস্যা করো, তুমি তো কিছু বুঝতে পারোনি। ঘ নাম্বার কোশ্চেনে কি বলেছে? ঘ নম্বরে বলছে পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খেয়াল করো, ওই ইঞ্জিনটা ব্যবহার হচ্ছে না? হচ্ছে না? ওই ইঞ্জিনটা ব্যবহার হচ্ছে। তো ওই ইঞ্জিনটা যে ব্যবহার হচ্ছে তা তার কর্মদক্ষতা কত পার্সেন্ট ছিল? 70%। তো কর্মদক্ষতা আস্তে আস্তে কি হবে? কমে যাবে। ধরে নাও ইঞ্জিনটা বারবার ব্যবহারের ফলে তার কর্মদক্ষতা হয়ে গেছে কত পার্সেন্ট? 60%। খেয়াল করো, ইঞ্জিনটার কর্মদক্ষতা হয়ে গেছে কত পার্সেন্ট? ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হয়ে গেছে ওই ইঞ্জিনের। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, ওই ইঞ্জিনকে ক্ষমতা দেওয়া হয়েছিল কত? ওই ইঞ্জিনের ক্ষমতা দেওয়া হয়েছিল কত? 35,000 ক্ষমতা দেওয়া হয়েছিল। আমরা তো বুঝতে পেরেছ? এটা কোথায় পেলাম? খ থেকে, গ থেকে পেয়েছি। ইঞ্জিনকে ক্ষমতা দেওয়া হয়েছিল কত? 35,000 ওয়াট ক্ষমতা দেওয়া হয়েছিল। আমার কথাটা শোনো, খেয়াল করো। আমি বলছি যে ইঞ্জিনের কর্মদক্ষতা আগে ছিল 70%, এখন কমে কত হয়ে গেছে? কোশ্চেনে যেটা বলছে যে আগে কর্মদক্ষতা 70% ছিল, এখন যদি কর্মদক্ষতা 60% হয়, তবে ওই কত লিটার পানি তুলছিল? 1500 লিটার পানি তুলছিল তখন। 35,000 ক্ষমতা দেওয়া হয়েছে, 35,000 ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে ক্ষমতা দিয়েছিলাম সেই ক্ষমতায় দেওয়া আছে, তার কর্মদক্ষতা কমে কত হয়ে গেছে? 60। তাহলে ওই ইঞ্জিনটা ওই 1500 লিটার পানি বেশি লাগা উচিত। কেন? কর্মদক্ষতা, এটাই ওরা বের করতে বলছে যে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা এখন 60 হয়ে গেছে, আর তার ক্ষমতা ছিল 35,000 ওয়াট ক্ষমতা দেওয়া ছিল। তো ওই পরিমাণ পানি ওই উচ্চতা উঠাতে এখন সে কত সময় নেবে? আগের সময় নেবে নাকি একটু বেশি নেবে, সেটা বের করতে বলছে। কোশ্চেনটা বুঝতে পেরেছো? তাহলে এই
টি ইকুয়াল টু হোয়াট, আমি পরে লিখছি, খেয়াল করো। আমরা জানি লভ্য ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, এটা সমান কত বলো? 60%। আর পি আউট মানে যেটা আমরা পাচ্ছি, এটা তো কেন 24,500 হবে? ওটা তো আগের ইঞ্জিনের ছিল। আগের যখন কর্মদক্ষতা 70% ছিল তখন এটা ছিল 24,500, কিন্তু এখন তো আর কর্মদক্ষতা কমে গেছে, তো এখন কি আর ওই 24,500 থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে? তো এই জায়গাটাই আমাকে বের করতে হবে। আমার কথা বোঝা গেছে? আর এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। আমার কথা খেয়াল করো, 35,000 তাকে দিয়েছি আমি, কিন্তু সে এখন কতটুকু ফিডব্যাক দিচ্ছে সেটা দেখবার বিষয়। তাহলে এটা ক্ষমতা নাকি? 60% মানে কত বলো? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? কর্মদক্ষতা কমে 60 হয়ে গেছে, আর তাকে দেওয়া হয়েছে ক্ষমতা কত? 35,000। এখন সে আমাদেরকে ফিডব্যাক কত দিচ্ছে, এখান থেকে আমরা টি এর মানটা কি করে নেব? বের করে নেব। ভেরি গুড। 0 0 কাটা। আচ্ছা, আর একটা দেখো তো, এখান থেকে একটা শূন্য উঠে যায় না ওই দিক থেকে? তাহলে কি থাকে? পি আউট, এদিকে থাকাও, পি আউট সমান একোনা, এই শূন্য আর এই শূন্য যদি উঠিয়ে দিই, আচ্ছা আমি 10 গুণ করি, পরে বুঝতে পারবো না। পি আউট গুণিত 10, এই ক্রস গুণ করলাম সমান একোনা গুণ করলে গুণিত কত? 6। আচ্ছা, এই 10 ওদিকে যে কি হবে? ভাগ হয়ে যাবে, তার মানে 3 5 এটা হয়ে যাবে। এটা এদিকে ভাগ হলে একটা শূন্য কি হবে? কেটে যাবে, এটা থাকবে। আচ্ছা, পি মানে কি? ডাব্লিউ বাই টি। আমাদেরকে এখান থেকে টি বের করতে হবে না? তাহলে এটাকে ভেঙে দিলাম ডাব্লিউ বাই টি। না বুঝতে পারলা না? 6। এটাকে উল্টে দাও, টি বাই ক্রস গুণ করো, উল্টে দিলে আবার বুঝতে পারবো না। এই কোণা আর এই কোণে যদি গুণ করি, টি দিয়ে এটাকে গুণ করলে কত হবে বলো তো? 35 6 গুণিত টি সমান ডাব্লিউ। না বুঝতে পারলো না? এটার নিচে কত আছে? 1। এই কোণা এই বজ্র গুণ, এই ক্রস আর এই ক্রস গুণ করলাম, তাহলে এইদিকে গুণ করলে এটা হলো, আর ডাব্লিউকে 1 দিয়ে গুণ করলে ডাব্লিউ। তাহলে টি এর মান বের করবো, যার মান বের করবো সেটা থাকবে বাম দিকে, আর বাকিগুলো ডান দিকে যে কি হবে? গুণ থাকলে ওদিকে যে ভাগ। সমান এদিকে ডাব্লিউ মানে কত বলো তো? ডাব্লিউ মানে কত? এম জি এইচ। আর এই এদিকে এটা কি হবে? না বুঝতে পারলাম না। ডাব্লিউ মানে এম জি এইচ, আর এই টি এর সাথে এটা গুণ ছিল, এটা এদিকে যে কি হয়ে গেল? ভাগ। তাহলে এম এর মান কত? 1500। এম সমান কত? 1500। যেটা যেটা দরকার হচ্ছে সেটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি। জি এর মান কত? আর এইচ মানে কত? 100। টি সমান হট। তাহলে জি এর মান 9.8, এইচ এর মান 100, আর নিচে কত? কত হলো বলো? 70 সেকেন্ড হবে। দেখো, কাটাকাটি করে দেখো, 70 সেকেন্ড। তাহলে টি সমান 70 সেকেন্ড পেলাম নাকি? তাহলে এবার খেয়াল করো তো, যে তার কর্মদক্ষতা কাজ করতে করতে কমে কত আসছে? 60%। 60% যখন কর্মদক্ষতা আসলো, তখন ওই 1500 লিটার অর্থাৎ 1500 কেজি পানি ওই কুয়া থেকে অর্থাৎ 100 মিটার উপরে তুলতে এখন সে কত সময় নিয়েছে? 70 সেকেন্ড সময় নিয়েছে। আর আগে কত সময় নিয়েছিল? 60 সেকেন্ড। তাহলে কয় সেকেন্ড সময় বেশি নিল?
10 সেকেন্ড। তাহলে অতিরিক্ত সময় সেভেন্টি বিয়োগ 60 সমান 10 সেকেন্ড। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আজকের ক্লাস এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।